আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার কথা মেলেনি, জাতিসংঘে জিতে গেছে খলিলুর রহমান। তো আমি তাদেরকে লিখেছি একটাই কথা, যে নিজ গৃহদাহে যদি কেউ উদ্বাহু হয়ে নাচে তাহলে সে একমাত্র বাংলাদেশিরা। কথায় আছে না, নিজের অপরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ। মানে আমার নাক কাটা গেছে তাতেই আনন্দ। তারপরে কি হলো, আমি রাত্রিবেলা লাইভে বলেছিলাম কি কি আঘাত নেমে আসে দেখুন। তার রাতের মধ্যেই আঘাত একটা নেমে এলো, যে 12.5% আমেরিকা আরো শুল্ক চাপিয়ে দিল। আরো 60টি দেশের উপরে করেছে, ভারতের উপরেও করেছে। ভারতের কিছু যায় আসে না, শুল্ক নিয়ে এমনি কোনো উচ্চ বাচ্চাই হচ্ছে না, কোনো সমাধান সূত্রে পৌঁছচ্ছে না। তারপরে 12.5% এ করতে চাপালি তো আরো পেঁচিয়ে গেল ব্যাপার। কেটে পুরো কেচে কোন দুষ, ওই সব পাত্তারি গুটিয়ে এবার পাঠিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো যে অন্যান্য দেশের সঙ্গে তো গোলামি চুক্তি তো হয়নি, কিন্তু বাংলাদেশের সঙ্গে তো একটা গোলামি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে বাংলাদেশ আমেরিকার কথা ছাড়া এক পা এদিক ওদিক হতে পারবে না। তাতে আমেরিকা সব এনে নিল, তাহলে বাকি কি রইল? বাকি রইল দেশটা। দেশটার পরিবর্তে এখন 12.5% শুল্ক চাপালো। আগে ছিল 20, ওই গোলামি চুক্তি করে 1% কমিয়ে সেটা হলো 19, এবার 12.5% তার উপরে চাপলো। যোগ করে দিন কত পার্সেন্ট। মানে আপনারা যে মালটা পাঠাবেন এখন, সেই মালটা ওই 12.5% এক্সট্রা 19 প্লাস 12.5% বোধ হয় 19 আগে 20, 20 আর 10 30, 32.5% আরো শুল্ক চাপিয়ে আপনার মালটা বিক্রি হবে আমেরিকাতেও। তার থেকে অনেক সস্তা মাল তো ভারতবর্ষ দেবে, আপনার মালটা বিক্রি হবে কি করে? এই যে আপনারা লাফাচ্ছিলেন না যে আমাদের এ জিতেছে, এই জেতার ফলটা আপনি দেখতে পাচ্ছেন। জেতার ফলটা হচ্ছে এইটা। এরা যত ফোন করবে ঠিক ওই সময়তে, আমি যখন রেকর্ড করব, তো জেতার ফলটা হচ্ছে এইটা। আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশকে বগল দাবা করতে আমেরিকাকে হটাতে চেষ্টা করেছিল। মাত্র 6 ভোটের ব্যবধানে আমি আমেরিকাকে বাদ দিয়েছিলাম, বরং ট্রাম্পের মাথা খারাপ, কখন কি বলে তার কোনো ঠিক নেই। আমাদের দেশে ট্রেড নেগোসিয়েশনের জন্য টিম পাঠিয়েছে, আবার আমাদের একদম নেগোসিয়েশন হচ্ছে না, তারপরে আবার 12.5% চাপিয়ে দিয়েছে। বলবেন নেগোসিয়েশন গিয়ে তেল লেনে তুই ভাগিয়ে আছে, ভাগিয়ে দেবে। তোর দেশে মানে খেতে পেলো কি না পেলো আর ভারতবর্ষে কি যায় আসে। যাই বাংলাদেশের কথায় ফিরি। কারণ কি দেখানো হয়েছে? কারণ হচ্ছে শ্রম বাজারে নাকি গন্ডগোল। আচ্ছা তাই যদি হয়, তাহলে মালিকের দেশে নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে ফ্লোরিডা পর্যন্ত আপনি আমেরিকার বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়ান, এত বেকার, এত নেশাগ্রস্ত যুবক এবং এত রাস্তায় শুয়ে থাকে মানুষ কেন? তার মানে আমেরিকা চাকরি দিতে পারে না। তুমি নিজের শ্রমবাজার খুলতে পারছো না, বাড়াতে পারছো না, তুমি অন্যের পেছনে কাটি মারছ। আর আমাদের বাংলাদেশিরা, আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে, নিজলিঙ্গম পশ্চাদপুরম। সংস্কৃতের এটা ব্যাখ্যা করে নেবেন, নিজলিঙ্গম পশ্চাদপুরম। বাংলাদেশের মানুষের হয়েছে সেই হাল। তারা নিজের ক্ষতি করে অন্যের যদি মাথাটা নিচু করা যায়
তাহলেই আমি হাতটা টিপেতে পারি। এখন এটা শুরু হয়েছে, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, আরো বড় বড় আঘাত আসবে। এই যে আপনারা বিমান কিনবেন বলে চুক্তি করেছেন না, বলবে এক্ষুনি ধার করে হলো আমি টাকা দিচ্ছি, আমি এত বিলিয়ন টাকা দিচ্ছি, 400 বিমান নিয়ে যাও। তারপরে যে ধার শোধ করার জন্য যে পরিমাণ লাগান বলুন তো, কর লাগান, যে পরিমাণ লাগান বসাবে, এবং IMF এর লোক এসে আপনাদের এখানে বসে থাকবে, তারাই বাজেট করবে, সেগুলো তখন মেনে নিতে পারবেন তো? সুখে থাকতে ভূতে কিলায়। আপনারা ছিলেন সুখে, ভূতে কি দিয়েছিল, তাই শেখ হাসিনাকে দূর করেছিলেন। তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়নি, একটা অভিযোগ না, শুধু একটা গুজবের পেছনে দৌড়ে একটা ভালো সরকারকে পতন করিয়ে দিলেন। আপনারা লোককে বলেন পুরো দেশটাকে ধ্বংস করে দিলে একটা গুজবের পেছনে দৌড়ে। আপনাদের অবস্থা হয়েছে চিলে কান নিয়ে গেছে, কানে হাত দিলেন না, চিলের পেছনে দৌড়ালেন আপনারা। আপনাদের মতো দণ্ডমূর্খ জাতি, আমি গণ্ডমূর্খ বলি না, আমি বলি দণ্ডমূর্খ। কারণ লাঠির যেমন বুদ্ধি থাকে না, তার যার হাতে যায় সেই লাঠি চালায়। আপনারা হয়ে গেলেন ওই দণ্ডমূর্খ। আপনারা একটা বাঁশের মতো একটা লাঠি, বাঁশ হোক বা কাঠের হোক, একটা লাঠি, যাদের মাথায় বিন্দুমাত্র মস্তিষ্ক বলে কোনো জিনিস নেই, যারা লেখাপড়া করে না, যারা অন্যের নাক কাটায় নিজেদের ভালো করে। অথচ আপনার দেশের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, দেশ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। একটা সুস্থির রাষ্ট্রকে আপনারা অস্থির বানিয়ে এখন শেখ হাসিনা করছেন। তা আমাকে যদি এত অপছন্দ, আমি তো কমেন্টে অনলি সাবস্ক্রাইবার লিখে রেখে দিয়েছি, তাহলে আমার আনসাবস্ক্রাইব করছেন না কেন? শুধু আমায় গালাগালি দেওয়ার জন্য? তাতে আপনাদের কি লাভটা হচ্ছে? আখেরে কোনো লাভ হচ্ছে আমায় গালাগাল করে? আমি বুঝলাম আমায় গালাগাল করে আপনাদের লাভ হচ্ছে, তাহলে বুঝলাম একটা কথা। আর একটা কথা বলি, কাল যদি আমি মনে করি আমি শুধু পশ্চিমবঙ্গের দর্শকদের জন্য, ভারতের দর্শকদের জন্য আমি ভিডিও করবো, আমি বাংলাদেশের জন্য করব না, কোথায় পাবেন আপনারা শেখ হাসিনার খবর? কোথায় পাবেন ভারত বাংলাদেশের ডেভেলপমেন্টের খবর? কেউ দিতে পারবে? কারো একটা ক্ষমতা আছে যে আমার মতো নিউজ ব্রেক করে দেবে? আমি যেগুলো বলি পরে 3 দিন 4 দিন বাদে আপনার টেলিভিশনে সব আলোচনা হয়। আমি যখনই বললাম শেখ হাসিনার পদত্যাগপত্র এবার খুঁজে বেড়ানো হচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দেখাতে হবে, তারপরে আপনার পদত্যাগপত্র নিয়ে এত হইচই আপনাদের। তার আগে তো পদত্যাগপত্র নিয়ে হইচই হয়নি, আমি করার পর তারপরে হইচইটা শুরু হলো। অর্থাৎ আপনারা যে মানে একটা মোহের মধ্যে রয়েছেন, আমি বলি না একটা খোলসের মধ্যে, বায়বীয় খোলসের মধ্যে আপনারা রয়েছেন। যেদিন সেখানে একটা পিন ফুটবে না, সেদিন বুঝতে পারবেন যে আপনাদের প্রকৃত অবস্থাটা কি। দেশে দুর্ভিক্ষ নেমে আসছে, পদধ্বনি শুনতে পাচ্ছেন? কান পাতুন শুনতে পারবেন। আপনারা সেটা তো ছিলে নিয়ে গিয়েছে। দণ্ড মূর্খ আমি এই কারণে বলি, কিনা জয়শঙ্কর হেরেছে, দাদা হেরে গেছে, দাদার কথা ফলেনি, দাদা গুজববাজ। তার ফলটা কি হলো? 12.5% চাপিয়ে দিল। আর ওই 400টা বিমানও কেনাবে খুব শিগগির, একটা বিরাট লোন ধরাবে, আপনারা হইচই করবেন, এই আমাদের এত বিলিয়ন আমাদের লোন এসছে। লোনের পেছনের গল্পটা তো আপনারা পরে জানতে পারবেন, পাকিস্তানের মতো।
লোন নিয়ে গেছে, এখন তেলের দাম হয়ে গেছে 500 টাকা, আটার কেজি হয়ে গেছে 203 টাকা 1 কেজি আটা, চিনি 450 টাকা 1 কিলো। খবর রাখেন? পাকিস্তানি চ্যানেলগুলো দেখেন? তা তো দেখবেন না, বিশ্বের কিচ্ছু দেখবেন না আপনারা, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকবেন, আর ভারত নিয়ে পড়ে থাকবেন, আর শেখ হাসিনা নিয়ে পড়ে থাকবেন। আর বিশ্ব সম্পর্কে একটুখানি খবরাখবর রাখুন, তাহলে পরে দেখবেন আপনাদের জ্ঞান চক্ষু উন্মোচন হবে, আপনারা একটু শিক্ষিত হবেন। আপনারা অশিক্ষিতের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। আমার ভিডিও ভালো লাগবে না, আমি জানি, এত গালাগাল আমি আপনাদের করছি, আমার ভিডিও ভালো লাগবে না, ভিউজও হবে না, আমি জানি। তা সত্ত্বেও আমি এটা করলাম, যে আপনাদের শিক্ষা দেওয়া প্রয়োজন। যার ইচ্ছা হবে দেখবেন, যার ইচ্ছা হবে দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিন। আপনাদের মতো সাবস্ক্রাইবার আমার দরকার নেই। অশিক্ষিত সাবস্ক্রাইবারের থেকে 0 সাবস্ক্রাইবার থাকা ভালো, এটা আমি মানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পারলে আমার আরো 4টে গালাগাল। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গ এখন আটকে আছে সোনারপুরে। টিভির পর্দায় সোনারপুর আর যুবরাজ অভিষেক ছাড়া আর কোনো খবর নেই। ঝাঁটা, জুতো আর ডিম ছাড়া অন্য কোনো বিষয় নেই। হেলমেট পরা অভিষেক তার মাথা বাঁচাতে তুমুল চেষ্টা করছেন। সাদা পোশাকের পুলিশ আর অভিষেকের নিজস্ব বাউন্সাররা নেতাকে বাঁচাতে নিজেদের বুকে পিঠে ডিম জুতো খাচ্ছে। এই দেখতে দেখতে একবারে হেজিয়ে গেছি সেই দুপুর থেকে। প্রথমে ভাবছিলাম এই বিষয় নিয়ে, মানে সোনারপুরে অভিষেক নিয়ে একটা এপিসোড করব, এত মারধর হচ্ছে, এত হল্লা শোরগোল। তারপর দেখলাম টিভি জুড়ে, ইউটিউব জুড়ে চারদিকে শুধু সোনারপুর আর সোনারপুর, অভিষেক আর অভিষেক। এখানে আমি নতুন কি দেব? ওই একটাই তো ছবি, সব মারছে। সুতরাং সিদ্ধান্ত নিলাম কিচ্ছুটি করব না। তবু মজা দেখতে কার না ভালো লাগে বলুন? কার না ভালো লাগে? বিশেষ করে যুবরাজ তথা সেনাপতি তথা সেকেন্ড ইন কমান্ড তথা প্রিয় ভাইপো এমন ভাবে পাবলিকের হাতে নাস্তানাবুদ হচ্ছে, এমন দৃশ্য কোনোদিন চর্মচক্ষে দেখতে পাবো এটা স্বপ্নেও ভাবিনি। তো সেই দৃশ্য দেখতে দেখতে যতই ক্লান্ত হয়ে যাই না কেন, টিভি ছেড়ে উঠতেও মন চায়নি। তাই দেখছিলাম, বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম একটা কথা। কথাটা হলো, নিয়ম আছে আমাদের দেশে নয়, পশ্চিমের দেশে ডিম আর টমেটো ছুঁড়ে মারার মানে অভ্যর্থনায়, বিশেষ রকমের অভ্যর্থনা যখন হয়, পচা ডিম পচা টমেটো ছুঁড়ে মারার একটা সিস্টেম আছে ওদিকে। তো পচা ডিম ছোড়া মানে যারে দেখতে নারী তারে ডিম ছুঁড়ে মারার কালচার, এটা তো আমাদের দেশে এতদিন ছিল না। না থাকার কারণটা সহজবোধ্য। ভারতের সাধারণ মানুষের ঘরে ডিম বড় একটা পচে যাওয়ার সুযোগ পায় না, তার আগে ওই ঘরের লোকের পেটে চলে যায়। বিদেশে নাকি খাওয়ার জন্য ভালো ডিম যেমন বিক্রি হয়, তেমন অভ্যর্থনা জানাবার জন্য পচা ডিমও নাকি বিক্রি হয়। অবশ্য এটাও শুনেছি পচা ডিমের স্টক তৈরি করার জন্য কেউ কেউ আবার খোলা রোদ্রে ডিম রেখে দেয় 2-4 দিন আগের থেকেই পচাবার জন্যে, যাতে ঠিক মতো অভ্যর্থনাটা যাকে দেওয়ার কথা সেটা যাতে ঠিক মতো দেয়া যায়। কিন্তু সোনারপুরে তো সেটা হওয়ার কথা নয়। এখানে তো পশ্চিম বাংলার, এমনকি খুব বড় লোকের জায়গাও নয়, সাধারণ গরিব লোক, মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের ভিড়। এখানে পচা ডিম তো ছোড়া হয়নি, পচা ডিম ছোড়া হতে পারে না, কারণ পচা ডিম তো পাওয়া যায় না।
সুতরাং যেটা ছোঁয়া হয়েছে সেটা ভালো ডিম। সুতরাং যারা বলছেন অভিষেককে পচা ডিম মারা হয়েছে এবং পচা ডিমের দুর্গন্ধে, ওরে বাবারে কি বিকট গন্ধ রে বাবা, না স্যার, সেটা হয়নি। অভিষেকের রিয়াকশন দেখুন, পচা ডিমের গন্ধে একবারও কি নাক ছিটকেছেন অভিষেক? কিন্তু আমরা তো দেখেছি তার ওই মাথায় হেলমেটে এসে ডিম ফটাস করে লাগলো, ফেটে গেল, কিন্তু তাতে গন্ধে যেমন চমকে ওঠার, নাক ছিটকানো, সেটা কিন্তু এক নজরে আসেনি, আমার নজরে তো পড়েইনি। আপনাদের কারো নজরে যদি পড়ে থাকে দয়া করে বলবেন, আমি ভুল শুধরে নেব। অতএব ধরে নেওয়া ভালো, যা ছোঁড়া হয়েছে সেগুলো ভালো ডিম। ইস, কত লোকের, মানুষের পেটে তাদের খাদ্য হিসেবে যে যাওয়ার কথা, সেগুলো ছুঁড়ে মারতে হয়েছে এই লোকটাকে। হ্যাঁ, স্থানীয় একজন আছে কার্তিক বলে, কার্তিক নস্কর, আমার পরিচিত, তাকে ফোন লাগালাম। ফোনে পাবো ভাবিনি, কারণ যা চলছে, কিন্তু কপাল ভালো পেয়ে গেলাম। বললাম, কোথায় আছো কার্তিক? জিজ্ঞেস করার দরকার ছিল না, কারণ স্বর্গরাজ শোরগোল যা হচ্ছিল সেটা আসছিল ফোনের মধ্যে। খুব উত্তেজিত গলায় কার্তিক জবাব দিল, এই তো ইয়ের বাচ্চাটার, কিসের বাচ্চা আমি বললাম না, ইয়ের বাচ্চাটা রিসেপশনে আছি, ডিম মেরেছ? আমি বললাম, এমন সুযোগ কাকু না মেরে থাকা যায়? কটা ডিম মারলে? কার্তিক একটুখানি ভাবলো, ভেবে বলল, বেশি আর মারলাম কি করে কাকু, এ যে আসবে সেটা তো আগে জানতাম না, তাছাড়া মাসের শেষ, পকেটও ফাঁকা, ঘরে 4টে ডিম ছিল, ভেবেছিলাম রাত্রে 2টো আমরা, আর বাচ্চাটা একটা খাবে, সকালে বাচ্চাটার জন্য একটা, সুতরাং সেইটা আর করা হয়নি। 4টে ডিম ছিল, বাচ্চাটার জন্য 2টো রেখেছি, আর দুটো না, একটা রেখেছি বাচ্চাটার জন্য, আর 3টে ছুঁড়ে মেরেছি, তার মানে 21 টাকা লস, তাই তো? আর সুমনা তোমার বউ, সে কি ছড়লো? সে কি টমেটো? বলে, না টমেটো বললাম না, আগের থেকে জানি না, পচা টমেটো বাজারের পাশে অনেক পড়ে থাকে, কিন্তু সেটা তো আর নিয়ে আসতে পারেনি, আগে জানতাম না। তো বউ সুমনা ঝাঁটা নিয়ে গিয়েছিল, তবে নতুন ঝাঁটা ছুঁড়ে মারেনি, পায়ে হাওয়াই চটি ছিল সেটা মেরেছে। সে কি হাওয়াই চটি মেরে দিল? তার মানে খালি পা? বললে, হ্যাঁ দাদা খালি পা। তা পুরনো হওয়াই? তো সেটা পুরনো যদি হয় তো 20 টাকা দাম হবে নির্ঘাত, যত পুরনোই হোক। তার মানে তোমাদের স্বামী স্ত্রীর মিলে তোমার 20 টাকা লস, তো সমানের 20 টাকা লস, মোট 40 টাকা। তো কত লোক ছিল তোমরা রিসেপশনে যুবরাজের? বলো, তা কাকু 1000-এর কম নয়, অর্থাৎ 20,000 টাকার ডিম আর 20,000 টাকার জুতো ঝাঁটা, মোট 40,000 বেরিয়ে গেল। ফোনটা কেটে গেল ঠিক তক্ষুনি, আর আমি আবার হিসেব করতে বসলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন নিহত কর্মী সঞ্জু কর্মকার না কি যেন নাম, তার বাড়িতে ঢুকে গেছে, তার বাবা মার সঙ্গে কথা বলছে, টিভিতে দেখাচ্ছে সেই ছবি। গরমে কষ্ট হচ্ছে বেচারার, আহারে, রুমালে চোখ মুছছে, বারবার জল খাচ্ছে, ওই বিসলারি মানে জলের বোতল। আমার ফোন আবার ঠিক তখনই বাজলো, কার্তিক আবার ফোন করেছে, উত্তেজিত গলায় বলল, ফোনটা কেটে গিয়েছিল কাকু। আমি বললাম, যুবরাজ তো এখন আর ফোন দিয়ে কি হবে, যুবরাজ তো এখন ওই সঞ্জু নাকি ওদের বাড়ি গেছে দেখছি, রাস্তায় তো নেই। তা শোনো, একটা কথা বলো দেখি, ওই ছেলেটা মরল কিভাবে? মানে যুবরাজ যখন গেছে তখন তো শহীদ হয়েছে নিশ্চয়ই, তা কিভাবে সে হলো শহীদ, একটু ডিটেলস দাও দেখি। সঞ্জু, মানে সঞ্জু নয়, আমাদের কার্তিক একেবারে যেন খেপে গেল, শহীদ না মাথা,
টিএমসি হেরেছে বলে কদিন খুব মন খারাপ ছিল, বোঝেনি তো, ইনকাম বন্ধ হয়ে গেল। বিজেপিতে ঢোকার খুব চেষ্টা করলো কটা দিন, সেখানেও সাকসেস হয়নি। মনের দুঃখে একটু বেশি শুনলাম, আমিও তা শুনলাম যে বেশি একটু বোতল টেনে ফেলেছিল, তারপর অ্যাক্সিডেন্ট। সোনা কাতা আমার অবশ্য, এটা ঠিক বেঠিক বলতে পারবো না। ওর বাড়ি আমার বাড়ি 3টে পাড়া তফাতে। অভিষেক তখন টিভির পর্দায় গর্জন করছে, আমি ওদের সামনে দিয়ে যেতে পারতাম, কিন্তু চলে যাব না। মারবে আমাকে, মারুক, মরতে ভয় পাইনে, কিন্তু এদের এভাবে ফেলে গেলে, বিনা পুলিশ পাহারায় রেখে গেলে বিজেপির গুন্ডারা এদের মেরে ফেলবে। যতক্ষণ না পুলিশ আসবে আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না যতক্ষণ না পুলিশ এসে সিকিউরিটি দেয়। আমি হেসে ফেললাম, কে বলে অভিষেক গাম্বাট? একদম গাম্বাট নয়, বুদ্ধি আছে ছেলেটার। কেমন পুলিশ সিকিউরিটির ব্যাপারটা সঞ্জু না কি তার বাবা মা বউয়ের ঘাড়ে চাপিয়ে দিল, দেখলেন? বললে পুলিশ না এলে, সিকিউরিটি না এলে যাবো না। সিকিউরিটিটা কার? তোমার না ওদের? এই না হলে নেতা? এবার উঠে পড়লাম, টিভি তার মতো চলছে, তার মতো। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ফের যখন টিভির সামনে বসলাম, তখন তৃণমূলের মিডিয়া সেলের বেঁচে পড়তে থাকারা দেখলাম তৃণমূলের হয়ে অভিষেকের ওপর জনরোষের ছবি আলাদা করে পোস্ট করেছে। ওরা কিছু নতুন অ্যাঙ্গেলের ছবি দিয়েছে, সেটাও দেখলাম। দেখছি ইতিমধ্যে যথেষ্ট পুলিশ, সিআরপিএফ ইত্যাদি পৌঁছে গিয়েছিল সোনারপুর। তাদের পাহারায় অভিষেক নির্বিঘ্নে বেরিয়ে এসেছে সোনারপুর থেকে। ভাবছি আজকের মতো নাটক শেষ, কিন্তু নাটক তখনও বাকি। দেখলাম তিনি অ্যাপোলো হাসপাতালে যাচ্ছেন, সেখানে ভর্তি হবেন। আমি অবাক হলাম, ঝামেলা তো হয়েছে ওই সঞ্জুর বাড়িতে যাওয়ার পথে। তারপর যখন শহীদ পরিবারের সঙ্গে কথা হচ্ছিল, তখন তো দেখলাম অসুস্থতার কোনো চিহ্ন নেই। তার মাথা এখনো আগের মতোই রয়েছে, সবকিছু, কেবল তার বাড়ির ভেতরে মাথা থেকে হেলমেটটা খোলা হয়েছিল, কিন্তু চুলের ভাঁজ টাজ পর্যন্ত সব ঠিক আছে। তাহলে অসুস্থতা হলোটা কখন? ফেরার সময় তো কোনো ঝামেলাই হয়নি। নতুন করে আঘাতটা লাগলো কখন যে হাসপাতালে ভর্তি হওয়ার দরকার? যদি ডিম জুতোর বদলে তৃণমূলের যেটা সিগনেচার রিসেপশন, মানে বিরোধীদের জন্য, সেটা যদি হতো, তাহলে পাথর বোমা চলতো, তাহলে হাসপাতালের দরকার পড়তো। সেটা তো হয়নি। তখনই বুঝলাম এটা অভিষেকের কাঁচা মাথার কাজ নয়, নিশ্চয় পিসির ঝুনো মাথার বুদ্ধি। বোকা ছেলে, বলে দিয়েছে হয়তো পিসি, তোর তো আগেই যাওয়া উচিত ছিল কেস পাকা করতে। পাবলিক সিম্প্যাথি কুড়োতে আহত হওয়ার চেয়ে বড় কিছু নেই রে রাজনৈতিক নেতাদের কাছে। দেখ না, আমার পায়ে কিচ্ছু হয়নি, তবু পায়ে ফলস ব্যান্ডেজ বেঁধে 21-এর পুরো ভোটটা করে দিলাম। আর তুই ডিম জুতো খেয়েও সোজা দাঁড়িয়ে থাকিস কেন? হাসপাতালে যা, হাসপাতালে যা, ভর্তি হ, শুয়ে পড় বেডে, 1 মাস শুয়ে থাকবি। রাজ্য সফরে গিয়ে ডিম জুতো খাওয়ার হাত থেকে বাঁচবি, শুয়ে পড়। এটা হয়তো পিসির মাথায় এসেছিল, কিংবা পিসির মাথায় হয়তো আসেনি, কারণ এখন মাথাটা ওনার মাথাটা অনেকটা একটুখানি যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হয়তো অভিষেক মনু সিংভি, কপিল সিব্বল, তারপরে আরো সব হয়েছে, তারা সব কি নিশ্চয়ই খবর দিয়েছে। না না, এমনও হতে পারে এটা ইন্ডি জোটের খবর। শুনলাম রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে,
ওদিকে মানে অখিলেশ প্রসাদ সিং, এরা নাকি অভিষেক এত মার খেয়েছে, এত আহত হয়েছে, তার জন্য এরা নাকি এদের নাওয়া খাওয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। তারাই পিসিবিকে অলরেডি ইতিমধ্যে প্রায় শোক বার্তা পাঠাবার মতো পাঠিয়ে দিয়েছে যে অভিষেকের এই আঘাত লাগার জন্য তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। আর অভিষেক ওখানে কিচ্ছু বলেনি যে তাকে মেরে ফেলার চেষ্টা, কিন্তু পরের দিকে বলছে এটা আমাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। সুতরাং যখন মাথায় এলো হাসপাতালের কথা, তখন যুবরাজ ছুটলেন কোথায়? অ্যাপোলো কোথায়? কাদাপাড়ায়। লেগেছে সোনারপুর, সেখান থেকে আর এক সীমান্ত, সেটা হচ্ছে অ্যাপোলো, কাদাপাড়ার অ্যাপোলো। কিন্তু পিসি যে আর সেই পিসি নেই, ভয় আউট, ভরসা ইন। এটা অ্যাপোলোর পক্ষেও। অ্যাপোলোর ডাক্তাররা বলে দিলেন এটা ইমার্জেন্সিতে ভর্তি হওয়ার কোনো কেস নয়, 2-4টে ডিমের কুসুম ফেটে গিয়ে গায়ে লেগেছে, আর কিছু হয়নি। এই কুসুম ফুলের গায়ে মূর্ছা যাওয়ার মতো তো শরীরে হাসপাতালে ভর্তি করা যায় না, এটা বাড়ি গিয়ে স্নান করে একটু শুলেই ফিট, জামা কাপড়টা চেঞ্জ করতে হবে, এই যা। অ্যাপোলো ভর্তি করলো না। খবরটা গেল পিসির কাছে। বেরোলেন পিসি কালীঘাট থেকে। কলকাতার একদা মেয়র বৈশাখী খ্যাত শোভন এসে বিস্তর অনুনয় করলেন অ্যাপোলো কর্তৃপক্ষকে, ডাক্তারদের চিড়ে ভিজল না। এরই মধ্যে অ্যাপোলোর কে নাকি পাশ থেকে বলেছে টিএমসি যখন ক্ষমতায় ছিল তখন নেতাদের বকেয়া বিল হয়েছে 137 কোটি টাকা, সেই অঙ্ক আর বাড়াতে চায় না অ্যাপোলো। এত সাহস! এইরকম পরিস্থিতিতে যুবরাজের শরীর খারাপ, হাসপাতালে ভর্তি হতে এসেছে, তখন কিনা টাকার চাহিদা, টাকার হিসাব। পিসি এসে গেছেন ভাইপোকে নিয়ে। এবার তিনি ছুটলেন বেলভিউ। যাওয়ার আগে অবশ্য দাঁতে দাঁত চেপে বলে গেলেন, আর কখনো ফিরবো না ভেবেছিস? আর কখনো? আরে এত সহজ নয়, একবার যদি ফিরি এবার, তাহলে তোদের হাসপাতালের বাটি চাপাচাটি করে দেব। বেরিয়ে গেলেন তিনি বেলভিউর উদ্দেশ্যে ভাইপোকে নিয়ে। বেলভিউ কি ভর্তি করে নেবে অভিষেককে? জানি না, সে খবর পাইনি। হয়তো ভর্তি করবে কিংবা করবে না, দ্যাট ডাজ নট ম্যাটার। রুগী তো মরবে না, 1 গ্রাম ওজনও কমবে না। নজরে এলো ইউটিউব চ্যানেলে এক বর্ষিয়ান সাংবাদিকের এপিসোড। তিনি যেন দুঃখে ভেঙে পড়েছেন অভিষেকের উপরে এই আক্রমণে। অবশ্য অভিষেকের উপরে আক্রমণের কথা তিনি বললেন না, তিনি দুঃখ কাতর মুখে বলছেন আজকের ঘটনা যেন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে বাংলার বুকে, বিজেপির এটা করা উচিত হয়নি ইত্যাদি। মানে তিনি ধরেই নিয়েছেন যা হয়েছে করেছে বিজেপি, এটা ওদের করা উচিত হয়নি, কারণ ক্ষমা পরম ধর্ম। তৃণমূল খারাপ বলে বিজেপি কেন খারাপ হবে? এইটা তার মূল বক্তব্য। ওরে বাবা, হয়েছেটা কি? ছুঁড়েছে তো ডিম। আর টমেটোর কথা হয়তো মাথায় ছিল না, কারণ এদিকে তো টমেটো ছোড়ার নিয়ম নেই, টমেটো খাওয়ার জিনিস। তো টমেটোর বদলে জুতো মেরেছে, পাথর তো ছোড়েনি। এতেই এত কাতর? ডিম ছোড়া, জুতো ছোড়া, এগুলো গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক অধিকার। পৃথিবীর যেসব দেশ খুব বড় বড় গণতান্ত্রিক দেশ পশ্চিমের, তারা ডিম ছুঁড়ে, পচা ডিম, পচা টমেটো ছোড়ে। এখানে তো ভালো ডিম ছুঁড়েছে, গন্ধ সহ্য করতে হয়নি। আর টমেটোর কথা হয়তো কারোর মনে ছিল না, তার বদলে জুতো ছুঁড়েছে। একজনও কেউ বলেনি যে এখানে টমেটো ছোড়া হয়েছে। সুতরাং তারা যা করেছে সোনারপুরের লোক, এটা গণতান্ত্রিক অধিকার, বেশ করেছে সোনারপুর। স্যালুট সোনারপুর।
15 বছর যা করেছে মমতা অ্যান্ড কোম্পানি আর তার ভাইপো এই ভোটের আগে যেসব কথা বলেছে, ওই বার্নিং ঘাট তৈরি করে দেবে ইত্যাদি ইত্যাদি, তারপরে কোথায় ঝুলিয়ে মারবে অমিত শাহকে, কোথায় ইলেকশন কমিশনের জ্ঞানেশ কুমারকে কিভাবে মারবে। মমতা নিজে কি বলেছেন যে যখন ইলেকশন কমিশনের লোকজন আসবে ঝাঁটা হাতে নিয়ে বেরিয়ে আসবেন, বলেছেন নাড়ু তৈরি করে রাখতে। এই নাড়ুর মানেটাও সবাই বোঝে তিনি কি বলেছেন। সুতরাং সোনারপুরে যেটা হয়েছে তার প্রেসক্রিপশন মমতার নিজের, যাহা হইয়াছে ঠিক হইয়াছে, তবে এটা অল্প হইল, আরো কিছু প্রয়োজন রহিয়াছে, ভবিষ্যতের দিকে তাকাইয়া থাকিতে হইবে আমাদের। ধন্যবাদ।